নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় জাবেদ, সহায়তা করে মনি। স্বীকারোক্তিমূলক জবানবন্দি। 5 দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, গ্রেফতার আরও 2। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে 5 সদস্যের কমিটি গঠনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা জারি। প্রকাশ করতে হবে নিজস্ব ওয়েবসাইটে। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপির শপথ নেয়ার বিষয়টি গুঞ্জন, বললেন মির্জা ফখরুল। এটি নিয়ে রাজনীতি করা বাজে দৃষ্টান্ত, মন্তব্য হানিফের। বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় রীতি পালনে ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আলেমদের। হাইকোর্টে রিট। নানা আয়োজনে স্টার সানডে উদযাপন। যিশুর মৃত্যু আর পুনরুত্থান শিক্ষা দিয়েছে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আত্মত্যাগের বিশ্বাস খ্রিস্ট ধর্মাবলম্বীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গ্রেফতার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে রিমান্ডে থাকা কামরুন্নাহার মনি ও জাবেদ হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর আগে জোবায়েরের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে সোনাগাজীর একটি খাল থেকে হত্যাকাণ্ডের সময় মুখোশ হিসেবে ব্যবহৃত একটি বোরকা উদ্ধার করেছে পিবিআই। এছাড়াও শনিবার রাতে আটক করা হয় আরও 2 জনকে। ফেনী থেকে বখতিয়ার মুন্নার রিপোর্ট। নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িত বলে দোষ স্বীকার করে শনিবার রাতে ফেনীর আদালতে জবানবন্দি দিয়েছে রিমান্ডে থাকা কামরুন্নাহার মনি ও জাবেদ হোসেন। স্বীকারোক্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এই জাবেদি কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় নুসরাতের গায়ে, আর এই কাজে সহায়তা করে মনি। অন্যদিকে রিমান্ডে থাকা আরেক আসামি জোবায়েরের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডের সময় মুখোশ হিসেবে ব্যবহৃত একটি বোরকা। জাবেদ নুসরাত রাফির গায়ে কেরোসিন ঢেলেছে এবং এই পরিকল্পনায় তার অংশগ্রহণ ছিল, এবং কামরুনার মনি নুসরাত রাফিকে শোয়া অবস্থায় বুক চেপে ধরে রেখেছে যাতে করে সে নড়াচড়া না করতে পারে। জোবায়ের যে কিলিং মিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সে যে বোরখাটা পরেছিল সেই বোরখা তার দেখানো মতে সোনাগাজী কলেজ সংলগ্ন ডাঙ্গি খাল থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনাগাজীর ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি রুহুল আমিনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফুদ্দিন আহমেদ তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমাদের আবেদনের প্রেক্ষিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত, এবং নুসরাত রাফি হত্যাকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী জাবেদ এবং কামরুনার মনি তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, এবং তারা তাদের নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নুসরাত হত্যা মামলায় এখন পর্যন্ত 2 জন নারী সহ মোট 18 জনকে গ্রেফতার এবং 2 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে 7 জন। এদিকে নুসরাত হত্যার ঘটনায় গঠিত পুলিশ সদর দপ্তরের তদন্ত দলের কাজ শেষ হয়েছে। আগামী 7 কার্য দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তদন্ত দলের প্রধান। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অবৈধ অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে সিআইডি। এছাড়া এ ঘটনায় বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গতকাল সকালে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের পরপরই বিভিন্ন গণমাধ্যমে এই হত্যাকাণ্ডে অর্থ লেনদেনের বিষয়টি প্রকাশ পায়। এর সূত্র ধরে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয় সিআইডি। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে অর্থ লেনদেন এবং এর সাথে বেশ কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পায় সিআইডি। শনিবার সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, এই ঘটনায় সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা জানতে পেরেছি যে এখানে এই হত্যাকাণ্ডকে ঘিরে অনেকে এই টাকা ইনভেস্ট করেছে। কেউ কেরোসিন কিনে দিয়েছে, কেউ বোরকা কিনে দিয়েছে, কেউ বা এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। এখানে অবৈধ টাকা লেনদেন হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।
এদিকে নুসরাত হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন করা হয়। সড়কের দুধারে প্রায় 1 কিলোমিটার জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নুসরাত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেয় মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ফেনীর ট্রাক রোড থেকে ফেনী সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এই সময় তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যে ওনারা কঠোরভাবে ওনাদের যেন শাস্তি দেয়, একজনের দেখা অন্যজন যেন এরকম কাজ না করতে পারে। এই হত্যাকাণ্ডে যদি বিচার না হয় তাহলে আমরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ মনে করব? এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। একই দাবিতে নেত্রকোনা ও খাগড়াছড়িতে মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে রাজধানীর শাহবাগে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধনে অংশ নিয়ে দ্রুততম সময়ে নুসরাত হত্যার বিচার দাবি করেন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্টের রায়ের আলোকে দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন অফিস ও দেশের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যৌন হয়রানি প্রতিরোধে 5 সদস্যের কমিটি গঠন করবে বলে আদেশে বলা হয়, যা নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। 2009 সালে আদালত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে 5 সদস্যের যৌন নিপীড়ন বিরোধী কমিটি করার নির্দেশনা দেন। যে কমিটির প্রধান হবেন একজন নারী, কিন্তু এখনও বেশিরভাগ প্রতিষ্ঠান আদালতের এই নির্দেশনা মানেননি। বড় বড় 2-4টি বিশ্ববিদ্যালয় বাদে স্কুল কলেজে এ সংক্রান্ত কমিটি নেই বললেই চলে। সময় সংবাদে আরও থাকছে, কুমিল্লায় ধসে গেছে প্রায় 200 মিটার দীর্ঘ খাল রক্ষা বাঁধ। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ নানা অনিয়মীয় কারণ অভিযোগ এলাকাবাসীর। ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়ার আমন্ত্রণে 3 দিনের সফরে ব্রুনাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 8:30টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রুনাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় দুপুর 2:45টায় ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এই সফরে ব্রুনাইয়ের সঙ্গে বাংলাদেশের 7টি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদালতের আদেশ উদ্দেশ্যমূলক ও হাস্যকর বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপির নির্বাচিতরা শপথ নেবেন, এ ধরনের বক্তব্য অসত্য ও গুঞ্জন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে কুমিল্লা সফরে গিয়ে এই কথা বলেন তিনি। আহমেদ সালিহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিএনপি নেতাকর্মীদের দেখতে ও আর্থিক সহায়তা দিতে কুমিল্লা আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুড়িচংয়ে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। এরপর কুমিল্লা শহরের চুয়াড়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ উদ্দেশ্যমূলক। বেগম জিয়ার প্যারোলে মুক্তি ও নির্বাচিতদের সংসদে যোগ দেওয়ার বিষয়টি গুঞ্জন বলে মন্তব্য করেন তিনি। গুঞ্জন তো সত্য নয়, হাস্যকর যেন বাংলাদেশে বসে বাংলাদেশের কোনো আদালতে তার বিদেশের কোনো অ্যাকাউন্ট বন্ধ করতে বলবে, তার অ্যাকাউন্ট আছে কিনা তাও আমরা জানি না, এবং সেটা কোর্টও জানে কিনা জানি না। সেখান থেকে এটাকে আমার কাছে মনে হয়েছে যে এটা অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত একটা আদেশ। পরে সেখানে এক সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল। বলেন, ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না জেরেই জোর করে টিকে থাকার চেষ্টা করছে তারা। আওয়ামী লীগ এখন সবচেয়ে দেউলিয়া একটি রাজনৈতিক দল, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। এই কারণে এক দল করা ছাড়া তাদের তো অন্য কোনো উপায় নেই। পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, কাউকে বাদ রাখেনি। একটা মাত্র কারণ, জনগণের প্রতিনিধি জনগণকে যা ভালোবাসে, যারা গণতন্ত্রের লড়াই করছে, তারা যদি বাইরে থাকে তাহলে আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না। সভা শেষে ক্ষতিগ্রস্ত 95 জন নেতাকর্মীর মাঝে আর্থিক সহায়তা তুলে দেন মির্জা ফখরুল। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কুমিল্লা।
সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সঙ্গে দণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মুক্তির বিষয়টি মেলানো বাজে দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে একথা বলেন তিনি। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদির মুক্তির বিষয়টা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির পক্ষ থেকে বা বেগম খালেদার পক্ষ থেকে এখন অবধি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো আবেদন করেছেন বলে আমাদের জানা নেই। দণ্ডপ্রাপ্ত কয়েদির মুক্তি বা জামিনের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। যে ভোটাররা তাকে ভোট দিয়েছেন সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে তার সংসদে যাওয়া উচিত। বেগম খালেদার জামিন নিয়ে এই জাতীয় সংসদের শপথ না নেওয়ার দরখাস্ত করছেন, এটা একটা খুব বাজে দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে থাকবে। সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় অনুষ্ঠান পালনে ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন আলেম সমাজ। গতকাল সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী বিশ্বে অভিন্ন দিনে ঈদ, রমজান, আশুরা পালনের বিধান রয়েছে। বাংলাদেশে রমজান, ঈদ সহ ধর্মীয় অন্য দিবস পালনে হিজরি মাসের তারিখ নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় দেশের যে কোনো জায়গায় চাঁদ দেখাকে। সেক্ষেত্রে বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গেই বাংলাদেশের হিজরি মাসের তারিখের মিল থাকে না। 1986 সালে স্থায়ী সদস্যদের ঐক্যমত্যের ভিত্তিতে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি সিদ্ধান্ত নেয় বিশ্বের যে কোনো দেশে চাঁদ উঠলেই স্থানীয় সময় অনুযায়ী একই দিনে রোজা ও ঈদ পালন করার। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করার দাবি জানান আলেমদের একটি অংশ। তারা বলেন, বিশ্বের অন্য মুসলিম দেশগুলো ওআইসির সিদ্ধান্ত মেনে নিলেও বাংলাদেশে এখনো তা কার্যকর হয়নি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটি দেশ ছাড়া পূর্বে পশ্চিমে সবাই একই তারিখে করে। কোরআন সুন্নাহর থেকে উৎকলিত উচ্চারিত গবেষণালব্ধ বহুদিনের পরিশ্রমের ফল আমরা ওআইসি ফিকহ একাডেমির মুফতিগণের সেই সিদ্ধান্তকে মেনে নিব। সংবাদ সম্মেলনে বলা হয়, কোরআন হাদিসে রোজা ও ঈদের ক্ষেত্রে চাঁদ দেখার বিধান থাকলেও তা নির্দিষ্ট কোনো স্থানে দেখার বাধ্যবাধকতা নেই। এগুলো নিয়ে আমি গা জুড়ি করে যদি বসে থাকি তাহলে কি মুসলিম উম্মাহ কথাটা কি আঞ্চলিক? মুসলিম উম্মাহ কথাটা হচ্ছে সারা বিশ্ব নিয়ে। তোমরা একই দিনে সবাই রোজা শুরু করবে আর একই দিনে তোমরা রোজা শেষ করবে, এটা তো একটা হাদিস। এই হাদিসটা আমরা মানছি না। পৃথিবীর যে কোনো মুসলিম দেশে চাঁদ দেখা গেলে আমরা ধরে নেব সমস্ত উম্মতের পরে সেটা জারি হয়ে গেল। আশা করি এই ঘোষণাটা প্রধানমন্ত্রী দেখবেন। ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নে চলতি সপ্তাহেই হাইকোর্টে রিট করার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আগামী 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা হাইকোর্টে রিট করব। সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালন হলে মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব আরো জোরদার হবে বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যীশুখ্রিস্টের পুনরুত্থান দিবস, ইস্টার সানডে আজ। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিদের হাতে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর পর আজকের এই দিনে পুনর্জীবন লাভ করেন যিশু। নুরুল আলম নয়নের তোলা ছবিতে আরও জানাচ্ছেন এহসানুল হক শাওন। খ্রিস্ট ধর্মবিশ্বাস অনুযায়ী গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর তৃতীয় দিনে পুনরায় জীবিত হয়েছিলেন যীশু খ্রিস্ট। ঈশ্বরের আশীর্বাদে ফিরে এসে চলে যান স্বর্গে। যিশুর পুনরুত্থানের দিনকে খ্রিস্টানরা ইস্টার সানডে হিসেবে উদযাপন করেন। যিশুর আত্মত্যাগ স্মরণে মানব কল্যাণে কাজ করার প্রত্যয় থাকে খ্রিস্টধর্মীদের। যিশুর পুনরুত্থান গোটা মানব জাতির জন্য নবজীবন ও নিঃস্বার্থ ভালোবাসার শিক্ষা বলে মনে করেন ধর্মযাজকরা। খ্রিস্টের পুনরুত্থান আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের প্রত্যেকের জন্য একটা নবজীবন। তিনি লাঞ্ছনা, অপমান, যন্ত্রণা সহ্য করেছেন, ক্রুশের ওপর নিজের প্রাণ উৎসর্গ করেছেন। আমরা যেন যিশুর সেই আদর্শ অনুসরণ করে সবাইকে ক্ষমা করতে পারি এবং ভালোবাসতে পারি, সেটাই যেন আমাদের এই প্রভু যীশু খ্রিস্ট আমাদের শিখিয়ে গেছেন, আমাদের দেখিয়ে গেছেন তার জীবন দিয়ে। ধর্মবর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধের অনুপ্রেরণাই যিশুর আদর্শ। মানুষের জন্য তিনি মানবতার কথা কিন্তু বলে গেছেন। তিনি তার জীবন আদর্শের মধ্য দিয়ে প্রকাশ করেছেন যে তিনি একজন আদর্শ। গোটা বিশ্বের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন কাজ করি আর
যিশু তাই চেয়েছেন। তিনি কোনো নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য আসেননি, তিনি এসেছেন গোটা মানব জাতির জন্যে। যেখানে অন্যায়, অন্যায্যতা এবং পাপময়তা ঘটেছে, সেখানে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে তার পুনরুত্থান এনেছে নতুন আলো, নতুন জীবন। আর যিশুর পুনরুত্থান ব্যক্তি জীবনে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এহসানুল শাওন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। হারিকেন বা কুপির আলো ছাড়া যারা অন্য কিছু ভাবতে পারেন না, তারা এখন স্বপ্ন দেখছেন মিনি ডকইয়ার্ড শিল্প, হিমাগার সহ নানা শিল্প কারখানার। বলছিলাম শরীয়তপুরের দুর্গম চরাঞ্চলের কথা, যেখানে সাবমেরিন কেবলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ। কাল আনুষ্ঠানিক উদ্বোধনের পর চরের বুকে জেগে উঠবে নতুন আশা, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। খলিলুর রহমানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। শত বছরের চরাঞ্চল এটি। এ চর কখনো জাগে, আবার কখনো বিলীন হয় পদ্মার বুকে। নদীমাতৃক এ চরাঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করছে চাষাবাদ আর মৎস্য আহরণ করেই। জীবনের চাকা ঘুরানোই যাদের লক্ষ্য, সেই মানুষগুলোই এখন নতুন করে ভাবছে, স্বপ্ন দেখছে আগামীর ডিজিটাল বাংলাদেশের। শরীয়তপুর, চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলার মাঝখানে জেগে ওঠা শত বছরের চর। নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ যাচ্ছে এ চরাঞ্চলে। ফলে এখানকার 3টি ইউনিয়ন কাচিকাটা, চর আত্রা ও নওয়াপাড়ায় বইছে উৎসবের আমেজ। এটাই আমাদের তেল বেশি যায়, খরচ বেশি যায়। আপনার যদি কারেন্টে এটা হয় তাহলে আমাদের খরচটা কম হয়। কৃষির মানুষ আমাদের এই ধান ফান ডিজেল আমরা চালাই, এটার খরচ তেল খরচ বেশি যায়। এই যেমন কারেন্ট গাইলে যেমন সিস্টেমটা একটু কম খরচ ভালো হবে। এখানকার মানুষের প্রধান বাহন ট্রলার কিংবা নৌকা হওয়ায় নদী তীরে গড়ে উঠেছে ছোট ছোট ডকইয়ার্ড। বিদ্যুৎ পেলে এটি শিল্পে পরিণত হবে দাবি সংশ্লিষ্টদের। এই বডিটা বানাইতে মনে করেন আমাদের প্রায় 70,000 টাকা খরচ হবে, আর যদি কারেন্ট আসে তাহলে আমাদের 20,000 টাকার মাধ্যমে আমরা এই বডিটা নামাইতে পারবো। এখন ডক আছে 4টা, ঠিক আছে, আর যদি কারেন্ট আসে তাহলে আরো মানুষ মনে করেন এখানে ডক দিব, বা এই ডকগুলোই আরো উন্নত হবে। মেশিন আমার কোনো মাল লাগলো না, বেল লাগলো না, খালি ওয়ালিং মেশিন লাইন দিয়ে চলবো, আর ওইটার ভিতরে কারেন্ট হলে আমার কোনো সমস্যা নেই। কৃষিভিত্তিক এলাকা হওয়ায় এখানে হিমাগার স্থাপন, কৃষি ব্যাংক সহ নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। সাবমেরিন কেবলের মাধ্যমে এই এলাকাগুলোতে বিদ্যুৎ যাবে এবং নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা একটা সাবস্টেশন সেখানে নির্মাণের পরিকল্পনা করলাম। আগামী 22 তারিখে ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে আমরা চরত্রা এবং নওপাড়ায় সাবমেরিন কেবল এবং সাবস্টেশন দুইটারই উদ্বোধন করব। সেখানে হিমাগার করে ফেলবো, ওখানে একটা কৃষি ব্যাংক করার অলরেডি আমি ডিউ লেটার দিয়ে দিয়েছি। বিদ্যুতের আলো দেখার অপেক্ষায় 3টি ইউনিয়নের প্রায় 70,000 মানুষ। ডিজেল চালিত ইঞ্জিনের মাধ্যমে পদ্মার এই চরে গড়ে উঠেছে ছোট ছোট ডকইয়ার্ড। সাবমেরিন কেবলের মাধ্যমে এই চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছালে এটি একদিন শিল্পে রূপ নেবে, এমনটাই প্রত্যাশা ডকইয়ার্ড শিল্প মালিকদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, শরীয়তপুর। কুমিল্লায় হঠাৎ করে ধসে গেছে সড়কের পাশে নির্মিত প্রায় 200 মিটার দীর্ঘ খাল রক্ষা বাঁধ। গত বৃহস্পতিবার হঠাৎ করেও বাঁধটি ধসে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী সহ নানা অনিয়মের ফলে বাঁধটি ধসে গেছে। এদিকে দুর্ঘটনার দায় নিতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। কুমিল্লা থেকে বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মাত্র 5 মাসের মাথায় ভেঙে পড়েছে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার নোয়াগাঁও বেলতলী আঞ্চলিক সড়কের পাশে খাল রক্ষা বাঁধ। 2600 মিটার সড়কের মধ্যে প্রায় 200 মিটার এলাকা জুড়ে ধসে পড়েছে বাঁধটি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও তদারকি প্রতিষ্ঠানের যোগ সাজশে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে বাঁধটি ধসে গেছে। যেখানে 4 সুতা রড দেওয়ার কথা দেয় 3 সুতা, যেখানে 1 নম্বর ইট দেওয়ার কথা দেয় 2 নম্বর ইট। প্রত্যেকটা কাজে কাজে চুরি। যারা ইঞ্জিনিয়ার পরিদর্শন করে তারা হলো বড় চোর, আর ঠিকাদার হলো তার চেয়ে আরো বড় চোর। আজকে যে ভেঙে পড়লো, এটা কেন ভেঙে পড়ছে সঠিকভাবে কাজ হয় না বলে ভেঙে পড়ছে। ঘটনার পর সড়ক সম্প্রসারণে কাজ করা বিথি এন্টারপ্রাইজকে দায়ী করছে বাঁধ নির্মাণকারী প্রতিষ্ঠান হক এন্টারপ্রাইজ। আমাদের সব ঠিক আছে, আমাদের না পড়ে গেলে সবটাই পড়ে যেত, কথা বলছেন না? কোনো জায়গায় জিন্দে মাটি সরছে, এদিক দিয়ে এটা পড়ে গেছে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সিটি কর্পোরেশনের খাল খনন ও সড়কে ভারী যান চলাচলকে দায়ী করলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। ছিল ভালোই, কিন্তু এটা হঠাৎ করে আমাদের খাল খননের সময় এটা ঘুরার মাটিটা সরাই ফেলার কারণে এটা একটু উইক হয়ে গেছে। আর এখানে রাস্তার কাজের সময় ভাইব্রেশন দিয়ে রোলার দিয়ে যখন কম্প্যাকশন করতেছিল, এই চাপে নিচের ফাউন্ডেশনটা একটু সরে গেছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে 2017-18 অর্থ বছরে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় কুমিল্লা নগরীর নবাববাড়ি চৌমোহনী থেকে বেলতলী পর্যন্ত 2600 মিটার দীর্ঘ খালরক্ষা বাঁধ। প্রকল্পটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান হক এন্টারপ্রাইজ। সময় সংবাদ, কুমিল্লা। এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় জাবেদ, সহায়তা করে মনি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। 5 দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, গ্রেফতার আরও 2। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে 5 সদস্যের কমিটি গঠনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা জারি, প্রকাশ করতে হবে নিজস্ব ওয়েবসাইটে। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিনিময়ে বিএনপির শপথ নেয়ার বিষয়টি গুঞ্জন, বললেন মির্জা ফখরুল। এটি নিয়ে রাজনীতি করা বাজে দৃষ্টান্ত, মন্তব্য হানিফের। বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ সহ ধর্মীয় রীতি পালনে ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি আলেমদের, হাইকোর্টের রিটের ঘোষণা। নানা আয়োজনে ইস্টার সানডে উদযাপন, যিশুর মৃত্যু আর পুনরুত্থান শিক্ষা দিয়েছে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আত্মত্যাগের বিশ্বাস খ্রিস্ট ধর্মাবলম্বীদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।